ওহে সনাতন, খবরটা শুনেছ? আমাদের গ্রামের বড় ব্যবসায়ী দীনানাথ বাবু নাকি নিজের ছেলের বাগদত্তা মেয়েটাকেই জোর করে ঘরে তুলে এনেছে। এক বাড়িতেই বাপ আর ছেলে একই মেয়েকে নিয়ে। এটা কেমন কথা হে? আরে দূর দূর রমেশ ভাই, লোকমুখে শুনে আমার তো কান ঝাঁ করছে। নিজের ছেলের ভালোবাসা কেড়ে নিল ওই বুড়ো। সমাজটা একদম রসাতলে গেল। ঘোর কলিযুগ, একদম ঘোর কলিযুগ। এই ঘটনার কিছুদিন আগের কথা। রূপসা গ্রামের এক মিষ্টি ও সরল মেয়ে কবিতা। সে তার বড় ভাই শৈলেশ আর বৌদি দেবিকার সঙ্গে থাকত। এক বিকেলে বৌদি দেবিকা কবিতাকে এক ঘন বাঁশবনের ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। বৌদি, আমরা এত ঘন জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছি? চারিদিকে কেমন থমথমে লাগছে। আমার খুব ভয় করছে বৌদি। চলো না আমরা বাড়ি ফিরে যাই। আরে ধুর পাগলি, ভয়ের কি আছে? আমি তোর সঙ্গে আছি না। আর একটুখানি পথ, তারপর আমাদের আর বেশি দূরে যেতে হবে না। একটু পা চালিয়ে চল তো। কিন্তু বৌদি, এই জঙ্গলে তো সাধারণ মানুষ আসে না। আমরা কেন এই পথে এলাম? তোকে যা বলছি শোন না কবিতা, বেশি প্রশ্ন করিস না, আমার সাথে চল। তারা জঙ্গলের মাঝে একটা ফাঁকা জায়গায় পৌঁছায়। সেখানে আগে থেকেই এক কুচক্রী লোক দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তার নাম হরিচরণ। কবিতা, তুই এখানেই একটু দাঁড়া। আমি ওই লোকটার সাথে একটা জরুরি কথা বলে আসছি। তুই একদম নড়বি না এখান থেকে। কি গো শৈলেশের বউ, মেয়েটাকে রাজি করিয়ে এনেছো তো? ও আবার কিছু সন্দেহ করেনি তো? না, ও কিছুই জানে না। আমি ওকে বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছি। আমি আমার কথার খেলাপ করিনি হরিচরণ। এবার তুমি ওকে নিয়ে যাও, যা খুশি করো। কিন্তু আমার পাওনাটা ঠিকঠাক আছে তো? এই নাও তোমার পাওনা 100টা খাঁটি রূপোর মুদ্রা, গুনে নাও। ঠিক আছে, এবার আমি আসছি, তুমি ওকে নিয়ে যেতে পারো। হরিচরণ এবার কবিতার দিকে এগিয়ে যায়। দেবিকা পাশেই দাঁড়িয়ে থাকে। চল খুকি, এবার আমার সাথে তোকে যেতে হবে। আপনি আপনি কে? আমি আপনার সাথে কেন যাব? বৌদি, ও বৌদি, এটা কে? কবিতা রে, শান্ত হবন। তোকে একটা দরকারি কথা বলা হয়নি। তোর দাদা শৈলেশের শরীরটা তো দেখছিস দিন দিন কেমন ভেঙে পড়ছে। ডাক্তার বলেছে শহরের বড় হাসপাতালে নিয়ে না গেলে ও বাঁচবে না। তাই আমি তোর দাদাকে নিয়ে আজই শহরের হাসপাতালে যাচ্ছি। ফিরতে 3-4 সময় লাগবে। তাহলে আমিও চলি তোমার সাথে বৌদি। আমি দাদার সেবা করব। না না, তুই ওখানে গিয়ে কি করবি? তার চেয়ে বড় কথা, তোকে এই গ্রামে একা ফেলে যেতে আমার ভয় করছিল। তুই এত রূপবতী, গ্রামের দুষ্টু লোকদের নজর ভালো নয়। এই হরিচরণ বাবু আমার দূর সম্পর্কের কাকা হন। তুই কদিনের জন্য এনার বাড়িতে থাক, ইনি তোর ভালো দেখভাল করবেন। আমি দাদাকে নিয়ে ফিরে এসে তোকে নিয়ে যাব। আচ্ছা বৌদি, তুমি যখন বলছো আমি যাব না। কিন্তু দাদাকে ভালো করে ডাক্তার দেখিও। আর তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। আমি পথ চেয়ে থাকবো। হ্যাঁ রে বোন, তুই নিজের খেয়াল রাখিস। আমি চললাম, দেরি হয়ে যাচ্ছে। দেবিকা দ্রুত জঙ্গল পেরিয়ে চলে গেল। কবিতা চোখের জল মুছতে মুছতে হরিচরণের পেছন পিছন হাঁটতে লাগল। বেশ কিছু দূর পথ পেরিয়ে তারা সুন্দরপুর গ্রামের এক বিশাল রাজকীয় জমিদার বাড়ির সামনে এসে পৌঁছালো। কাকা, এই রাজপ্রাসাদের মতো বড় বাড়িটা কার? আর আমরা এখানে কেন এসেছি? এটা এই অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ী দীনানাথ বাবুর হাভেলি। আজ থেকে তোকে এখানেই থাকতে হবে। চল ভেতরে চল। আরে বাহ হরিচরণ, তুই তো চমৎকার এক পরী ধরে এনেছিস রে। এত রূপবতী মেয়ে আমি অনেক দিন দেখিনি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ হুজুর, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ওই লোভী বৌদিটাকে পুরো 100 রূপোর মুদ্রা দিতে হয়েছে, তবেই রাজি হয়েছে। এখন আপনি এই রূপসীকে বিয়ে করে নিজের বাকি জীবনটা সুখে কাটান। এসব কি কথা হচ্ছে? না, এমনটা হতে পারে না। বৌদি তো বলেছিল আমি কয়েকদিন এখানে বেড়াতে এসেছি। আপনি এত বুড়ো একজন মানুষ, আপনার সাথে বিয়ে? আমি কখনো আপনাকে বিয়ে করব না। আমাকে বাড়ি যেতে দিন।
চিল্লামিল্লি একদম করবি না। এখন থেকে আমি তোর ভাগ্য। তোর ওই লোভী বৌদি তোকে আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে ভালো দাম পেয়ে। এখন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকাতে হবে। না, আমার বৌদি এমনটা করতেই পারে না। আপনারা মিথ্যে বলছেন। আপনারা সবাই খুব খারাপ। শোন মেয়ে, বেশি বাড়াবাড়ি করলে তোর ওই অসুস্থ ভাই বৌদি আর তাদের ছোট বাচ্চাটাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। কেউ তাদের চিকিৎসা করবে না। যদি ওদের ভালো চাস তবে মুখ বন্ধ করে এখানে পড়ে থাক, পালানোর চেষ্টা করিস না, বুঝলি? হুজুর, তাহলে আমি এখন আসি। কাজ তো হয়ে গেল, প্রয়োজন হলে আবার ডাকবেন। আচ্ছা যা হরিচরণ, সময় হলে তোকে বকশিস দেব। হরিচরণ চলে যাওয়ার পর তখন এক বয়স্কা পরিচারিকা এসে দাঁড়ায়, যার নাম মালতী মাসি। হে মালতী, শোন, আজ থেকে এই মেয়েটার সব দেখাশোনা তুই করবি। ওর বয়স এখন 18 বছর, শরীরটা এখনো বেশ দুর্বল। ভালো করে খেতে দিবি, যত্ন করে রাখবি। আর শোন, কিছুদিনের মধ্যেই যখন ওর শরীরটা ভালো হবে আর সংসারের সবকিছু ভালোভাবে বুঝতে শিখবে, তখন আমি ধুমধাম করে ওকে বিয়ে করব। আমি এখন পাশের রাজ্যের বিপাশা গ্রামে যাচ্ছি, ফিরতে কয়েকদিন লাগতে পারে। আমি না ফেরা পর্যন্ত ওর যত্নে যেন কোনো রকমের ত্রুটি না হয়। দীনানাথ ঘর থেকে বেরিয়ে যায়। কবিতা মেঝেতে বসে কাঁদতে থাকে। মাসি, তুমি তো একজন মেয়ে, তুমি আমার মায়ের মতো। দোহাই তোমার, আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো। আমি এই বুড়ো লোকটাকে বিয়ে করতে পারবো না। মারে, আমিও তো একটা মা, তোর কষ্টটা আমি বুঝি। কিন্তু এই বাবু অত্যন্ত নিষ্ঠুর লোক, এর খাঁচা থেকে পালানো অসম্ভব। আমি শুধু তোকে খাওয়াতে পারি আর দেখভাল করতে পারি, এর বেশি কিছু করার ক্ষমতা আমার নেই রে মা। চল, একটু খেয়ে নিবি চল। আর মাত্র 2 মাস, তারপর তোকে ওনার সাথে বসতে হবে। মালতী মাসি ঘর থেকে চলে যায়। কবিতা একা ঘরে এক কোণে বসে কাঁদতে কাঁদতে দিন কাটাতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কবিতা যখন ঘরের জানলার পাশে বসে উদাস মনে কাঁদছিল, তখন হঠাৎ এক সুদর্শন তরতাজা যুবক এসে তার সামনে দাঁড়ায়। তার নাম বিক্রম। আপনি আপনি কে? এখানে কি করছেন? চলে যান এখান থেকে। আমার সাথে কথা বলার চেষ্টাও করবেন না। আমি তো এই বাড়িরই একজন, কিন্তু তুমি কে? আর এই ঘরে বসে রোজ দিনরাত এভাবে কেন কাঁদছো? তোমার কি হয়েছে? কবিতা কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়। আরও 2-3 দিন কেটে যায়। বিক্রম প্রতিদিন দূর থেকে কবিতাকে লুকিয়ে কাঁদতে দেখে। তার মন কবিতার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এই মেয়েটা কে যে সারা দিন শুধু চোখের জল ফেলে, আমার সাথে কথাও বলতে চায় না? এর চোখের জল আমার বুকটা কেমন যেন টনটন করিয়ে দিচ্ছে। আমাকে সত্যিটা জানতেই হবে। বিক্রম এবার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কবিতার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ায়। তার চোখে গভীর সহানুভূতি। দেখো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো আর ভয় পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি এভাবে রোজ কেন কাঁদছো বলো তো? আমি বেশ কিছুদিন ধরে তোমাকে লক্ষ্য করছি। তোমার মনে কি কষ্ট আমায় খুলে বলো। আপনি কেন বারবার আমার পেছনে ঘুরছেন? চলে যান এখান থেকে। আমাকে আমার ভাগ্যের ওপরে ছেড়ে দিন। কেউ আমার সাহায্য করতে পারবে না। না, আমি যাব না যতক্ষণ না তুমি সত্যিটা বলছো। আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারি, একবার বলেই দেখো না। আপনি আমায় কি সাহায্য করবেন? আমি এই নরকে ফেঁসে গেছি। এই বাড়ির মালিক ওই পাপিষ্ঠ দীননাথ, সে আমায় জোর করে আটকে রেখেছে। সে আমায় কিনে এনেছে আর 2 মাস পরে আমায় জোর করে বিয়ে করতে চায়। কি? বাবা এমন একটা কাজ করতে চলেছে? বাবা, আপনি আপনি ওই লোকটার ছেলে? হ্যাঁ, আমি দীনানাথের একমাত্র ছেলে বিক্রম। বাবার কুকীর্তির কথা শুনে বিক্রম লজ্জায় ও ক্ষোভে ফেটে পড়ে। এই জন্যেই আমি ওই লোকের সাথে থাকি না কবিতা। আমি শহরে থাকি। ওনার এই লোভী চরিত্র আমি একদম সহ্য করতে পারি না। কোনো সুন্দর মেয়ে দেখলেই উনি অন্ধ হয়ে যান। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। সত্যি
সত্যি বলছেন বিক্রম বাবু? আমি ওনাকে বিয়ে করতে চাই না। আপনি আমায় এই জঞ্জাল থেকে মুক্ত করুন। আমার উপর ভরসা রাখো কবিতা, এখনো হাতে কিছুটা সময় আছে। আমি থাকতে আমার বাবা তোমার দিকে কুদৃষ্টি দিতে পারবে না। তোমাকে এই খাঁচা থেকে মুক্ত করা এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। দিনগুলো এভাবেই কাটতে থাকে। বিক্রম প্রতিদিন চুপি চুপি কবিতার ঘরে আসতে শুরু করে। তাদের রোজকারেই লুকিয়ে দেখা করা, সুখ দুঃখের গল্প আর একে অপরের চোখের ভাষা বোঝার চেষ্টা গভীর ভালোবাসায় রূপ নেয়। একদিন বিকেলে তারা জানলার ধারে বসে হাসি মুখে কথা বলছিল। তখনই সেখানে মালতী মাসি এসে ঢোকে। বিক্রম বাবা, এ কি করছো তুমি? তুমি এই মেয়ের ঘরে কেন? যদি তোমার বাবা কোনোভাবে দেখে ফেলে তবে সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি যাও এখান থেকে। মালতী মাসি, তুমি তো সব জানো। তুমি বাবাকে কেন একটু বোঝাও না? উনি এই বয়সে এসে একটা ছোট মেয়ের জীবন নষ্ট করতে চাইছেন কেন? ওরে বাবা বিক্রম, আমি এ বাড়ির সামান্য এক পরিচারিকা। মহাজনের মুখের উপর কথা বলার সাহস আমার নেই। তুমি দোহাই তোমার, ওর ঘর থেকে বের হও। যে কোনো সময় বাবু চলে আসতে পারেন। বিক্রম কবিতার দিকে একরাশ ভালোবাসা মাখানো দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মালতী মাসি তখন কবিতার দিকে ঘোরে। কবিতা, তোকে আমি কতবার বারণ করেছি না বিক্রমের থেকে দূরে থাকতে? বিক্রমের যদি তোর প্রতি একটুও দুর্বলতা তৈরি হয় তবে সেটা তোদের দুজনের কারোর জন্যই ভালো হবে না। আজ থেকে তুই ওর থেকে দূরে থাকবি। মালতী মাসি চলে যাওয়ার পর কবিতা একা মনে বিক্রমের কথা ভাবতে থাকে। তার মনেও এখন বিক্রমের জন্য গভীর প্রেম। এভাবে আরও কিছুদিন কেটে যায়। একদিন মাঝরাতে বিক্রম চুপি চুপি কবিতার ঘরে এসে হাজির হয়। কবিতা, আর পারছি না, নিজেকে আর আটকে রাখতে পারছি না। আমি তোমাকে মন থেকে বড্ড ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী করতে চাই। বলো কবিতা, তুমিও কি আমায় ভালোবাসো না? বিক্রম বাবু, আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের এই প্রেমের পূর্ণতা পাবে যদি আপনার বাবা জানতে পারে, তবে আমার অসুস্থ দাদা আর বৌদির চরম ক্ষতি করে দেবে। ঠিক তখনই ঘরে ঢোকে দীনানাথ। তাদের দুজনকে এত রাতে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ লাল হয়ে ওঠে। বিক্রম, তোর এত বড় সাহস! নিজের হবু মায়ের ঘরে তুই এত রাতে কি করছিস? বের হ বলছি এই ঘর থেকে। বাবা, তুমি নিজের মেয়ের বয়সী একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না। আমি কবিতাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আমি এই অন্যায় কোনো দিন হতে দেব না। কি? তুই আমার মুখের উপর কথা বলছিস? এই মেয়েকে আমি টাকা দিয়ে কিনে এনেছি, ও আমারই হবে। তুই আজই বাড়ি থেকে আমার থেকে দূর হয়ে যা, আর কোনোদিন সুন্দরপুরে পা দিবি না। আমি যাচ্ছি বাবা, কিন্তু একা নয়। সময় হলে আমি আমার ভালোবাসাকে ঠিকই ছিনিয়ে নিয়ে যাব। বিক্রমের এমন সাহসিকতা দেখে কবিতা মনে মনে আরও বেশি তার প্রেমে পড়ে যায়। বিক্রম ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর দীনানাথ বাইরে এসে জোরে চেঁচাতে থাকে। মালতী, মালতী, কোথায় মরলি তুই? শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি এখানে আয়, এই মুহূর্তেই আয় বলছি। মালতী মাসি কাঁপতে কাঁপতে দৌড়ে আসে। তোকে আমি এই মেয়েটার ওপর নজর রাখতে বলেছিলাম না? বিক্রমের সাথে ওরা তো কিসের মেলামেশা! আজ থেকে এই মেয়ের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকবে। যদি এরা কোনো ভুল কদম তোলে তবে তোকে আর তোর পরিবারকে আমি গ্রাম ছাড়া করব। দীনানাথ রাগে গজগজ করতে করতে চলে যায়। পরের দিন সকালে কবিতা নিজের ঘরে বসে কাঁদছিল। হঠাৎ চুপি চুপি দেবিকা এসে ঘরে ঢোকে। বৌদি, তুমি এসেছো? ও বৌদি, আমায় এখান থেকে নিয়ে চলো। এই বুড়ো মানুষটা আমায় জোর করে বিয়ে করতে চায়। আমি বিক্রম বাবুকে ভালোবাসি বৌদি, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। কবিতা রে, আমিও তোকে নিতেই এসেছি, কিন্তু আমি চাইলেও তোকে এখন নিয়ে যেতে পারবো না বোন। ওই মহাজন আমায় হুমকি দিয়েছে, যদি আমি তোকে নিয়ে পালাই তবে সে তোর দাদা আর আমার বাচ্চাকে খুন করে ফেলবে। তুই এখানেই থাক বোন। ঠিক আছে বৌদি, যদি আমার জন্য দাদার জীবন বিপন্ন হয় তবে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু তুমি দাদার খেয়াল রেখো বৌদি। আচ্ছা, আমি এখন যাই। অনেক কষ্টে লুকিয়ে এসেছি,
জমিদার বাবু যদি আমাকে দেখে ফেলেন তাহলে আর রক্ষা থাকবে না, ভয়ানক সর্বনাশ হয়ে যাবে। দেবিকা ঘর থেকে বেরিয়ে সোজা বাইরে না গিয়ে পেছনের বাগান দিয়ে ঘুরে দীনানাথের খামারের পেছনের ঘরে গিয়ে দাঁড়ায়। দীনানাথ সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল। হুজুর, আমি ওকে আমার কথার জালে এমনভাবে জড়িয়েছি যে ও আর কোনো দিন পালানোর কথা ভাববে না। নিজের দাদার প্রাণের ভয়ে ও এখানেই পড়ে থাকবে। এই নে তোর পাওনা, আরো 100 সোনার মুদ্রা। এবার নিজের মুখ কালো করে এখান থেকে বিদায় হ, আর কোনোদিন সুন্দরপুর গ্রামে যেন তোর মুখ না দেখি। ওরে বাবা, এত টাকা! আর আমি আসছি না হুজুর, এবার আপনি ওকে যেভাবে খুশি রাখুন, আমার আর কোনো মাথা ব্যথা নেই। দেবিকা হাসতে হাসতে চলে যায়। খামারের দেয়ালের আড়ালে দাঁড়িয়ে মালতী মাসি পুরো দৃশ্যটা দেখে ফেলে। তার চোখ ফেটে জল আসে। হে ভগবান, সামান্য কিছু টাকার লোভে নিজের ঘরের লক্ষ্মী মেয়েটাকে এমন রাক্ষসের হাতে তুলে দিল। ভগবান একে কোনো দিন ক্ষমা করবেন না। আরও কয়েকটা দিন পার হয়ে যায়। বিক্রম কবিতাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছিল না। সে গোপনে গ্রামে ফিরে আসে। একদিন গভীর রাতে এসে কবিতাকে ডাকে। কবিতা খুশিতে আত্মহারা হয়ে যায়। কবিতা, চলো আমার সাথে। বাবা কাল সকাল হতেই তোমাকে জোর করে বিয়ের মণ্ডপে বসাবে। তার আগেই আমি তোমাকে নিয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে শুধু তুমি আর আমি থাকব। যাবে তো আমার সাথে? হ্যাঁ বিক্রম বাবু, আমি আপনার সাথে নরকে যেতেও রাজি আছি। আপনি আমায় নিয়ে চলুন। বিক্রম কবিতার হাত ধরে অন্ধকার রাতে চোরের মতো বেরিয়ে পড়ে। তারা দুজনে হাত ধরাধরি করে দৌড়াতে দৌড়াতে সুন্দরপুরের সেই ঘন বাঁশবনের জঙ্গলে এসে পৌঁছায়। বিক্রম বাবু, আমরা এত রাতে এই নির্জন জঙ্গলে কেন এলাম? এই জঙ্গলের ভেতরেই আমার মায়ের একটা সুন্দর স্মৃতির জায়গা আছে কবিতা। মা যখন বেঁচে ছিলেন তখন এই নির্জন প্রকৃতির মাঝে এসে বসতেন। আমি আজ মায়ের সেই প্রিয় জায়গাতেই তোমাকে নিজের করে নিতে চাই। তুমি রাজি তো? আপনি আমায় যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। আপনার ভালোবাসাই এখন আমার একমাত্র আশ্রয়। বিক্রম কবিতাকে বনের নির্জন এক জায়গায় নিয়ে গিয়ে বুনো ফুলের মালা পরিয়ে দিল। তারপর লাল সিঁদুর দিয়ে তার সিঁথি রাঙিয়ে দিল। আজ থেকে তুমি শুধু আমার কবিতা। এই পৃথিবীর কোনো শক্তি আর আমাদের আলাদা করতে পারবে না। আমার সারা জীবনের কষ্ট আজ দূর হয়ে গেল বিক্রম বাবু। আমি সারা জীবন আপনার বুকে এভাবেই থাকতে চাই। কিন্তু তাদের এই সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। এদিকে জমিদার বাড়িতে কবিতাকে না পেয়ে দীনানাথ হরিচরণকে কষা নিয়ে জঙ্গলে আসে। বিক্রম, তোর এত বড় সাহস! তুই আমার কেনা মেয়েটাকে চুরি করে বিয়ে করলি? হরিচরণ, ধর ওই কুলাঙ্গারটাকে, ওকে বেঁধে ফেল। হরিচরণে বিক্রমকে 4 দিক থেকে ঘিরে ফেলে এবং শক্ত দড়ি দিয়ে একটি গাছের সাথে বেঁধে ফেলে। বাবা, কবিতা আমার বিবাহিতা স্ত্রী। ও তোমার ছেলের বউ। ওর গায়ে হাত দেওয়ার অধিকার তোমার নেই। ও নিজের ইচ্ছে আমার সাথে এসেছে। ছেলের বউ? যে মেয়েকে আমি এতগুলো মুদ্রা দিয়ে কিনে এনেছি, সে হবে আমার এই সুন্দরপুরের হাভেলির মালকিন। চল মেয়ে, আমার সাথে হাভেলিতে চল। আপনি আমায় একদম ছোবেন না। আমি বিক্রম বাবুর স্ত্রী। আমি ওনার সাথে বিয়ের মণ্ডপে বসেছি। আপনার মতো একজন বৃদ্ধ পিশাচকে আমি ঘৃণা করি। আমাকে ছেড়ে দিন। হরিচরণ, এই অবাধ্য ছেলেটার হাত পা শক্ত করে বেঁধে জঙ্গলের ওই অন্ধকার গুহার ভেতর ফেলে রেখে আয়, যেন কোনোভাবেই বেরোতে না পারে। না খেয়ে তৃষ্ণায় ছটফট করতে করতেই ওর মৃত্যু হবে। আর এই মেয়েটাকে ধরে নিয়ে চল। আজ রাতেই জোর করে আমি একে বিয়ে করব। দীনানাথ কবিতাকে জোর করে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে আসে এবং একটি অন্ধকার ঘরে আটকে রাখে। সকাল হতেই এই খবর সুন্দরপুর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। ওহে সনাতন, শুনলে নাকি কাণ্ড? মহাজন দীনানাথ নাকি নিজের ছেলের বিয়ে করা বউকে জোর করে তুলে এনে আজই বিয়ে করছে। বাপ আর ছেলের এক স্ত্রী? ছি ছি, এমন অদ্ভুত কথা কোনোদিন শুনিনি। ঘোর কলিযুগ ভাই, ঘোর কলিযুগ। এখন ওই মেয়েটা মহাজনকে শ্বশুর বলবে না স্বামী? ঈশ্বর এই পাপ কোনো দিন সহ্য করবেন না। ওদিকে হাবেলির ভেতরে মালতী মাসি
কান্নায় ভেঙে পড়া কবিতাকে জোর করে বিয়ের লাল শাড়ি পরাচ্ছিল। মালতী মাসি, দোহাই তোমার, আমি বিক্রম বাবুকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমি ওনার বাবার সাথে কিভাবে মণ্ডপে বসবো? তুমি তো নারী, আমার কষ্টটা বোঝো মাসি। আমার এই জানলা থেকে পালাতে সাহায্য করো। বিক্রম বাবু হয়তো ওই জঙ্গলের বাধা অবস্থায় ছটফট করছেন, আমার ওনার কাছে যেতে দাও। মারে, আমি এই বাড়ির পরিচারিকা হতে পারি, কিন্তু বিক্রমকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি। সে আমায় মা বলে ডাকে। আমি আমার ছেলের সুখ আর তোর জীবন এভাবে ওই বুড়ো রাক্ষসটার হাতে ধ্বংস হতে দেব না। তুই এই জানলা দিয়ে পেছনের বাগান দিয়ে পালিয়ে জামা, ঈশ্বর তোদের রক্ষা করবেন। মালতী মাসি জানলা খুলে দিলে কবিতা পেছনের বাগান দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর দীনানাথ ঘরে ঢোকে। মালতী, মেয়েটা কোথায়? সাজানো হয়েছে তাকে? হুজুর, আমি ওনার জন্য গয়না আনতে পাশের ঘরে গিয়েছিলাম, এসে দেখি জানলা খোলা, ও পালিয়ে গেছে। এত বড় সাহস আমার বিয়ের মণ্ডপ ছেড়ে পালায়! আজ আমি ওই দুটোর একটাকেও ছাড়ব না। দীনানাথ দ্রুত জঙ্গলের দিকে ছুটে যায়। এদিকে কবিতা আগেই সেখানে পৌঁছে বিক্রমের হাত পায়ের দড়ি খুলে দিতে যাচ্ছিল। তোর এত বড় সাহস বিক্রম! তুই আমার মুখের গ্রাস কেড়ে নিয়ে বিয়ে করলি? আজ থেকে এই অন্ধকার গুহাই তোর সংসার। এখানে তোকে কেউ জল দিতেও আসবে না। দেখি তোর ভালোবাসা তোকে কিভাবে বাঁচায়। হুজুর, দোহাই আপনার, ওনাকে ওই অন্ধকারের গুহার বন্দি করবেন না। ওনার কোনো দোষ নেই। আমাকে যা শাস্তি দেওয়ার দিন, ওনাকে ছেড়ে দিন। কবিতা, তুমি ওর সামনে হাত পাতবে না। আমি মরে গেলেও ও আমার মনের ভেতর থেকে তোমার ভালোবাসা কেড়ে নিতে পারবে না। দীনানাথ কবিতার কোনো কথা না শুনে তাকে জোর করে টেনে হাভেলিতে নিয়ে আসে এবং একটি ঘরে বন্দি করে রাখে। ওদিকে গুহার ভেতর বন্দি বিক্রম দিনের পর দিন অন্ন জল না পেয়ে তিলে তিলে দুর্বল হতে থাকে। ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। এই খবর হাভেলিতে পৌঁছালে কবিতার বুক ফেটে যায়। ভগবান, আমার বিক্রম বাবু না খেয়ে ওই অন্ধকার গুহাতে মরতে বসেছে। আমি ওনাকে এভাবে মরতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। ওদিকে দীনানাথ নিজের ছেলেকে এভাবে না খাইয়ে গুহায় বন্দি রাখার পর থেকে এক অদ্ভুত মানসিক যন্ত্রণায় ভুগতে শুরু করে। প্রতি রাতে সে যখন খেতে বসে তখন তার নিজের ছেলের ক্ষুধার্ত মুখটা চোখের সামনে ভেসে ওঠে। অনুশোচনায় সে নিজেই অসুস্থ হয়ে পড়ে। এই কি করলাম আমি? নিজের আনন্দের জন্য নিজের একমাত্র ছেলেকে আমি অন্ধকার গুহায় না খাইয়ে মারছি। আমি কেমন বাবা? এই পাপ তো আমাকে নরকেও জায়গা দেবে না। কয়েকদিন কেটে গেছে। বিক্রম গুহার ভেতর না খেয়ে প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছে। কবিতা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মতে মালতী মাসির সাহায্য নিয়ে হাভেলি থেকে পালিয়ে সোজা সেই অন্ধকার গুহার দিকে ছুটে যায়। তার সাথে দীনানাথও নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হৃদয়ে পেছনে পেছনে ছুটে আসে। বিক্রম বাবু, চোখ খুলুন, দেখুন আপনার কবিতা এসেছে। আমি আপনার জন্য জল এনেছি, একটু জল খেয়ে নিন। কবিতা, তুমি এসেছো? আমার আর জলের তৃষ্ণা নেই কবিতা। তোমাকে শেষবারের মতো দেখতে পেয়েছি, এটাই আমার পরম শান্তি। ঠিক তখনই গুহার মুখে এসে দাঁড়ায় দীনানাথ। ছেলের এই মরণাপন্ন অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং নিজে এগিয়ে গিয়ে বিক্রমের হাতের দড়ি খুলে দেয়। বিক্রম, আমার বাপধন, আমাকে ক্ষমা করে দে। আমি বড্ড বড় ভুল করে ফেলেছি। টাকার অহংকারে অন্ধ হয়ে আমি নিজের ছেলের প্রাণ কেড়ে নিতে বসেছিলাম। তোদের এই পবিত্র ভালোবাসার জয় হয়েছে বাবা। তোরা আমাকে ক্ষমা করে দে। মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন ঈশ্বরও তাকে ক্ষমা করে দেয়। হুজুর, আপনি আজ আপনার ছেলেকে মুক্ত করে নতুন জীবন দিলেন। এই হাভেলি, জমি জমা আর সমস্ত সম্পত্তি তোদের নামে লিখে দিয়ে গেলাম। তোরা এই সম্পত্তি দিয়ে সুন্দরপুর গ্রামের গরিব দুঃখীদের সেবা করিস, আর আমি আমার বাকি জীবনটা এই গুহাতেই কাটিয়ে দেব আমার পাপের প্রায়শ্চিত্ত করতে।
না বাবা, তোমাকে গুহায় থাকতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা এই পাপের সম্পত্তি নিজেদের জন্য রাখব না, সব গরিবদের বিলিয়ে দেব। দীনানাথ তার ভুল বুঝতে পেরে চোখের জল ফেলে। সেই দিনই বিকেলে বিক্রম ও কবিতা সুন্দরপুরের সব গরিব দুঃখী মানুষদের হাভেলিতে ডেকে সব ধন সম্পত্তি ও জমি দান করে দেয়। তারপর কবিতা একটি সাধারণ সুতির শাড়ি পরে এবং বিক্রমের হাত ধরে এক সুন্দর, শান্ত ও ভালোবাসাময় জীবন কাটানোর উদ্দেশ্যে হাভেলি থেকে চিরদিনের মতো বিদায় নেয়।